গপ্প ভয়ের? না না, হাসি। চমক থাকবে তো। আচ্ছা, একটু স্যাড হবে নাকি? আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? আজকের গপ্প যদু ডাক্তারের পেশেন্ট। রচনা পরশুরাম। এই গল্পের কিছু শব্দ প্রাপ্তবয়স্কদের জন্য। আজ আপনাদের গপ্প শোনাচ্ছেন এমন একজন। আচ্ছা বেশ, তার মুখেই শুনুন। কি বলবো নাকি? আচ্ছা, আজকের গপ্পের সূত্রটা আমি না ধরলেও আসলে মূল গপ্পটা বলবো কিন্তু আমি, স্বয়ং ডাক্তার যদু নন্দন গড়গড়ি। ওই হে, এবার তাহলে গপ্প শুরু করো। ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদা, এমডি, এলআরসিপি, এমআরসিএস। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন। 4-5 ঘন্টা শ্বাসরোধের পরও আবার নিঃশ্বাস পড়ে। ফাঁসির পরও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে। 2 হাত 2 পা কাটা গেলে এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে, ইত্যাদি ইত্যাদি। অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুকড়ে আড়ষ্ট না হয়ে গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো। কেউ কেউ নানা রকম মন্তব্যও করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, ওহে হরিশ, তুমি বড্ড হাতে রেখে বলেছ। আসল কথা হচ্ছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়া যায় না। শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোনোনি বুঝি? পুরো হাড় কঞ্জুস, অগাধ টাকা, মরবার নামটি নেই। ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল। অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল। নিঃশ্বাস বন্ধ হলো, নাড়ি থামল, শরীর হিম হয়ে সটকে গেল। ডাক্তার বলল, আর ভাবনা নেই রামচাঁদ, তোমার বাবা নিতান্তই মরেছেন। রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল। বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালো। তারপরে যেই না মুখে নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবে, অমনি বুড়ো উঠে বসল। এসব এসব কি বলেই ছেলের গালে এক চড়। সবাই ভয়ে পালিয়ে গেল। বুড়ো কট কট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে, রামকে আমি ত্যায্যপুত্র করলাম, আমার জন্যে একটা পাত্রী দেখো। সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলেন। এর বয়স এখন 90। শরীর ভালোই আছে, তবে কানে একটু কম শোনেন, আর মাঝে মাঝে খেয়াল দেখে আবোল তাবোল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় না বোম্বাইয়ে না রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলে ইনি সেকেলে ভিএলএমএস, কেউ বলে ওসব কিছুই নন, ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড, অর্থাৎ হাতুড়ে। নিন্দুকেরা যাই বলুক, এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জন মনে করত। প্রায় 25 বছর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম, সাধুসঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন। ক্লাবের বাড়িটি ইনিই তৈরি করে দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। হাসির শব্দে ডাক্তার যদু গড়গড়ির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, বলি ব্যাপারটা কি? হরিশ চাকলাদার বললেন, আগে বেনি বলছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে
মৃত্যু সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় না। এই ভেনিটা চিরকেলে মুখ্য। বিলেত থেকে ফিরে এসে মনে করেছে ও সব জানতা হয়ে গেছে। এই জীবন মৃত্যুর তুমি কতটুকু জানো হে ছোকরা? ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন, বয়স 40 পেরিয়েছে। হাত জোর করে বললেন, কিছুই জানি না স্যার, আমি তামাশা করে বলেছিলাম। হ্যাঁ, তামাশা? মরণ বাঁচন নিয়ে তামাশা? যদু ডাক্তার চিরকালই দুর্মুখ। তার অত পসার হওয়ার এও একটা কারণ। লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার বেপরোয়া ধমক দেয় সে সাক্ষাৎ ধন্বন্তরী। বয়স বৃদ্ধির ফলে মেজাজ আরও খিটখিটে হয়েছে, কিন্তু তার কটুবাক্যে কেউ রাগ করে না। তাকে শান্ত করার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন, MBBS, কবিরত্ন, বৈদ্যশাস্ত্রী বললেন, স্যার, আজকের সাবজেক্ট সম্পর্কে আপনি কিছু বলুন। আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডোটেজ, যাকে বলে ভীমরতি। সে তো মহাভাগ্যের কথা। ৭৭ বৎসরের সপ্তম মাসের সপ্তম রাত্রির নাম ভীমরতি। আপনি তা বহুকাল পার হয়েছেন। আমাদের শাস্ত্রে বলে, এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ, তার চলা ফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান। তার বাক্যই মন্ত্র, নিদ্রাই ধ্যান। সে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না, সে কি একটা কথা হলো? কিন্তু ওই বেনি কাপ্তেন, ও কি বিশ্বাস করবে? বেনি দত্ত আবার হাত জোর করে বললেন, নিশ্চয়ই করবো স্যার, যা বলবেন তা বেদ বাক্যের মতো মেনে নেব। নেহাত যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। যদি ভুতুরে কাণ্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার? না না না, ভুতুরে নয়, কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ। অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয়, প্রেমেরও পরাকাষ্ঠা পাবে। বাহ, বিভীষিকা, সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না। আপনি আরম্ভ করুন স্যার, আমরা শোনার জন্য একেবারে ছটপট ছটপট করছি। ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন, প্রায় ৩৫ বৎসর আগের কথা। তখন তোমাদের ওই সালফার, পেনিসিলিন আর ওই স্ট্রেপ্টোক্লোরো না কি টেরা কি যেন ছাই বলে গিয়ে, ওসবের রেয়াজ হয়নি। কারোর বাড়িতে অপারেশন হলে আয়োডোফর্মের খোঁজবাইয়ে পাড়া শুদ্ধ মাত হয়ে যেত। লোকে বুঝত, হ্যাঁ, চিকিৎসা হচ্ছে বটে। আমি তখন কালীঘাটে বাস করতাম। আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন, নাম বিঘোরানন্দ। তিনি কামরূপ, কামাখ্যায় আর তিব্বতে বহু বছর সাধনা করেছিলেন। ভক্তরা তাকে বিঘোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলতো। বয়স ওই ৬০-৬৫, লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং, এক মুখ দাড়ি গোঁফ দেখলে ভক্তিতে মাথা নিচু হয়ে আসত। আমি তার কার্বঙ্কল অপারেশন করেছিল। একটু চাঙ্গা হবার পর এক গোছা নোট আমার হাতে দেওয়ার চেষ্টা করলেন। আমি হাত টেনে নিয়ে বললুম, করেন কি বাবা? আপনার কাছে আমি কি ফি নিতে পারি? বিঘোর বাবা একটু হাসলেন
বললেন, তুমি না নিলেও ও টাকা তোমার হয়ে গেছে। কথাটার মানে তখন আমি বুঝতে পারিনি। তাকে নমস্কার করে বিদায় নিলুম। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূর্জপত্রের মোড়কে 10টা গিনি রয়েছে। বুঝলুম বিঘোর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। আর তারপর মাঝে মাঝে তার কাছে যেতুম, নানান রকম আশ্চর্য তত্ত্ব কথা শুনতুম। বছর খানিক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার একজন বড়লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন। সেইখানেই গিয়ে রইলেন। একাই থাকতেন। মাঝে মাঝে ভক্তরা তাকে দেখতে যেত। তারপর 2 বৎসর তার সঙ্গে আমার আর দেখা হয়নি, খবরও কিছু পাইনি। একদিন বেলা 12টায় বাড়ি ফিরে এসেছি। একটা হার্নিয়া, 2টো অ্যাপেন্ডিক্স, 3টে টিউমার, 4টে টনসিল আর গোটা 5 হাইড্রোসিল অপারেশন করে আমি অত্যন্ত ক্লান্ত বোধ করছি। নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম, দেখো, আমি বিকেল 4টে পর্যন্ত ঘুমোবো। খবরদার কেউ যেন আমাকে না ডাকে। কিন্তু ঘুমোবার কি জো আছে? ঘণ্টাখানেক পরেই ঠেলা দিয়ে গিন্নি বললেন, ওগো ওগো শুনছো? জরুরি তার এসেছে। আরে ওঠো না, ওঠো ওঠো। ছিঁড়ে ফেলে দাও। আরে বাবা, এই যে বিঘোর বাবার তার। অগত্যা টেলিগ্রামটা পড়তে হলো। লিখছেন, এখনই চলে এসো, মোস্ট আর্জেন্ট কেস। তক্ষুনি মোটরে রওনা হলুম। ব্যাগটা সঙ্গে নিলুম, তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল। আর কী রকম কেস কিছুই জানা নেই, সেই জন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না। শীতকাল, পৌঁছতে সন্ধে হয়ে গেল। বিঘোর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাগমারি গ্রামে গঙ্গার ধারে। খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নেই। গাড়ি থেকে নেমে আশ্রমের আগল ঠেলে ভেতরে ঢুকতেই বিঘোর বাবার সঙ্গে দেখা। পরনে লাল চেলির জোড়, কপালে রক্তচন্দনের ফোঁটা, পায়ে খড়ম, হুঁকো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো ডাক্তার, এসো। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এর কোনো ফ্যাসাদ হয়নি। প্রণাম করে জিজ্ঞাসা করলুম, পেশেন্টকে কি হয়েছে? ঘরের ভেতরে এসো, সচক্ষে দেখলেই বুঝবে। ঘরটি বেশ বড়, কিন্তু আলো অতি কম। এক কোণে পিলসুজের মাথায় পিদিম জ্বলছে, তাতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু পরে দৃষ্টি খুললে নজরে পড়ল ঘরের একপাশে একটা তক্তপোষ। বোধহয় বিঘোর বাবা তাতেই শোন। আর এপাশে মেঝেতে একটা মাদুরের ওপর 2 জন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে।
একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা, শুধু মুখ দুটো বেরিয়ে আছে। একজন পুরুষ, জোয়ান বয়স, বোধহয় 25, মুখে দাড়ি গোঁফ, মাথায় ঝাঁকড়া চুল। আর একজন মেয়ে, বয়স আন্দাজ 20, কালো কিন্তু সুশ্রী, কাটি বাঁধা খোঁপা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, স্বামী স্ত্রী? প্রেমিক প্রেমিকা। ও, তা কি হয়েছে? নিজেই দেখো না। স্টেথোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেললুম। তারপরে এক লাফে পিছনে ছিটকে সরে এলুম। কম্বলের নিচে কিচ্ছু নেই, শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয়ও হলো, আবার রাগও হলো। বিঘোর বাবাকে বললুম, আমাকে এই রকম বিভীষিকা দেখানোর মানেটা কি? এ তো ক্রিমিনাল কেস। যা করতে হয় পুলিশ করবে, আমার কিছু করবার নেই। কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন। বাবা শুধু একটু হাসলেন। তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিট পিট করে তাকিয়ে চি চি করে বলছে, মেয়ে মুন্ডুটাও ডাইনে বাঁয়ে একটু নড়ে উঠল। ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেঁটেছি, হরেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি। আমি আঁতকে উঠে পড়ে যাচ্ছিলুম প্রায়। বিঘোর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়গড়ি ডাক্তার, ভয় নেই, ভয় নেই। মুন্ডু কাটা গেছে, কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবনী বিদ্যার নাম শুনেছ? তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে। সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, এদের ধড় কোথায় গেল? ওই যে ওই কোণাটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিঘোর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধড় দুটো বাঁচিয়ে রেখেছি। আরে দেখো না তোমার চোঙা লাগিয়ে। স্টেথোস্কোপের কোনো দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে, তবে একটু ধিমে। বিঘোর বাবাকে বললুম, ধন্য ধন্য আপনার সাধনা। বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন। কিন্তু এতই যদি পারেন, তবে ধড় আর মুন্ডুটা আলাদা করে রেখেছেন কেন? জুড়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। না, তা আমার কাজ নয়। আমি মৃত সঞ্জীবনী জানি, কিন্তু খণ্ডযোজনী বিদ্যা আমার আয়ত্ত নয়। ও হলো মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশ ছোঁবে না, তার মোটরও নেই যে এই অবেলায় এত দূরে আসবে। তাই তোমাকে ডেকেছি। তুমি ধড়ের সাথে মুন্ডু সেলাই করে দাও। আমি নিবেদন করলুম, বাইরের চামড়া সেলাই করলেই তো গলার হাড়, নলি এসব জুড়বে না। তাছাড়া সার্কুলেশন, রেসপিরেশন আর স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগ কি করে হবে? আর সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়াটা চলবে কি করে?
কেন চলবে না? দুই ভুরুর মধ্যে আজ্ঞা চক্র ঘুরছে, তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু যে কথা কয়েছে তা তো তুমি সকর্ণে শুনেছ। কোনো চিন্তা নেই, তুমি সেলাই করে ফেলো। কিন্তু সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুঁচ আর ক্যাটগার্ড তো আমার সঙ্গে নেই। আর তাছাড়া সেপসিস মানে পচনটা বন্ধ করব কি করে? তোমাকে একটা গুণ ছুঁচ আর সুতলি দড়ি দিচ্ছি, আর ওই কাটা জায়গায় গঙ্গা মাটি লেপন করে দিয়েছি। ওই কাদা শুদ্ধ আর পচার কোনো ভয় নেই, দেখছো না? নাও নাও, কাটা সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল, বুঝলে। আয়োজন কিছুই নেই, অপারেশন টেবিল নেই, আলো পর্যন্ত নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই। অথচ বিঘোরানন্দ আমাকে এমন এক সার্জারি করতে বলছেন যা কস্মিনকালে কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার, গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম সব টেস্ট করাও? আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্স রে ফটো, কার্ডিওগ্রাফ প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের ইলাস্টিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম, এসবও দেখা দরকার। অধিকাংশ রুগী আর তার আত্মীয় স্বজনদের ইন্টেলিজেন্স কোশেন্ট, এই মানে ওই আইকিউ টেস্ট আর কি, করলে খুব ভালো হয়। শাসালো পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টের রিপোর্ট দেওয়া চাই। আর গরিব পেশেন্টকে বলে দিই, উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাবু, দাতব্য হোমিওপ্যাথিক খাও গিয়ে, আর তা না হয় পাঁচশিকের মাদুলি ধারণ কর। আমাদের আমলে অত সব ছিল না। জীব আর নাড়ি, থার্মোমিটার আর স্টেথোস্কোপ, এতেই যা করে। আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মানে মুন্ডচ্ছেদ আগেই হয়ে গেছে, এখন টেস্ট করা বৃথা। যাকে তারপর যা হয়েছিল বলছি শোনো। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘোরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন, অত মাথা ঘামিও না ডাক্তার, তুমি শুধু সেলাই করে দাও, বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবেন। আমি বললুম, বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জেনের কাজ নয়, ও থিয়েটারের বাবা মুস্তাফার কাজ। বেশ, আমি আপনার আজ্ঞা পালন করব, কিন্তু এই দুজনের হিস্ট্রি তো কিছু বললেন না। এদের এমন দশা হলো কি করে? বিঘোরানন্দ এই ইতিহাস বললেন। মেয়েটার নাম পঞ্চি, ওর বাপ হরি কামার বাঁশবেড়েতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে এই কাকমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত, দেখতে জমদূতের মতন, বদরাগী আর মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বৎসর নবমী পুজোয় 108টা পাঁঠা, 10টা ভেড়া আর 2টো মোষ এক চোপে কাটে। পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি। তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে।
রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে, আমার অনেক ফরমাসও খাটে। সে পঞ্চের ওপর অকথ্য অত্যাচার করত। আমি বাবু ধমক ধামক দিয়েও কিচ্ছু করতে পারিনি। এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। ওই যে পুরুষটার মুন্ডু দেখছো, ওর নাম চটিরাম বৈরাগী। এই তোর দেশের লোক নয় রে পঞ্চি? পঞ্চির মাথা ওপর নিচু নড়ে উঠে সায় দিল। এই জটি ছোকরা কীর্তন গায় ভালো, তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসতো। জ্যোতিরাম মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত। শেষটায় দুজনের প্রেম হলো। পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কুঁচকে উঠল। বিঘোরানন্দ আবার বলতে লাগলেন, রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারল, কিন্তু তাতেও কোনো ফল হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললে, সর্বনাশ করেছি বাবা ঠাকুর, এক কোপে দুটোকে সাবার করেছি, বাঁচান আমাকে। ব্যাপারটাই আগের দিন রমাকান্ত পঞ্চিকে বলেছিল, আমি ভদ্রেশ্বর যাচ্ছি, চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি হবে, 4-5 দিন পরে ফিরবো, তুই সাবধানে থাকিস। সব মিথ্যে কথা। রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে দরজা খুলে ঢুকে দেখলো পঞ্চে আর এই চটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে। দেখেই রামদায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেলল। তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে। আমি তখনই রমাকান্তের সঙ্গে তার বাড়ি গেলুম। প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর চটিরামের সূক্ষ্ম শরীরকে আটকে ফেললুম। তারপর রমাকান্তকে বললুম, তুই ধড় দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল, মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধড় এক জায়গায় আর মুন্ডু আরেক জায়গায় শুইয়ে দিল। খণ্ড যোজনের আগে পর্যন্ত ওই রকম তফাৎ রাখাই তন্ত্রোক্ত পদ্ধতি। হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, সূক্ষ্ম শরীরও কি দুভাগ হয়েছিল? আচ্ছা, মুন্ডু আর ধর আলাদা হওয়ার পরেও বেঁচে রইল কি করে? তোমরা দেখছি কিছুই জানো না। সূক্ষ্ম শরীর ভাগ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি। তার অ্যানাটমিটা অন্য রকম, কতকটা ওই অ্যামিবার মতন, কিন্তু তার চেয়ে ঢের বেশি ইলাস্টিক। ধড় আর মুন্ডু তফাতে থাকলেও সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতন বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। তারপর বিঘোর বাবা যা বলেছিলেন শোনো। রমাকান্ত আবার আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, আমি ফাঁসিতে ঝুলতে পারবো না, আমাকে বাঁচান। আমি বললুম,
তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি, তোর রামদাখানা গঙ্গায় ফেলে দিবি। তারপর তারপর ত্রিবেণীতে গিয়ে এই টেলিগ্রামটা পাঠাবি। তারপর গায়েব হয়ে থাকবি, বুঝলি? 1 বৎসর পরে গায়ে ফিরতে পারিস। রমাকান্ত বললে, কিন্তু লাশের গতি কি করবেন? পুলিশ টের পেলেই তদারক করতে আসবে, আপনাকেই আসামি বলে চালান দেবে। আমি বললুম, তা তোকে ভাবতে হবে না, যা বলছি তাই কর। রমাকান্ত যে আজ্ঞে বলে চলে গেল। আমার সেই টেলিগ্রামটা পেয়েই তুমি এসেছ। এখন এখন আর দেরি নয় ডাক্তার, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাইটা করে ফেলো, নইলে জোড়া লাগবে না। গুণ ছুঁচ আর সুতলি দিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। এই পঞ্চি, চেঁচাসনি? আরে গেল যা, এখনো ধরের সঙ্গে মুন্ডু বসেনি, তার মধ্যেই গলাবাজি শুরু করে দিয়েছে। ও বাবা ঠাকুর, একটিবার শুনুন তো। ভিখুর বাবা উবু হয়ে বসে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন। তারপর আমাকে বললেন, ও হে ডাক্তার, এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাটাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, এ কিরকম কথা বাবা ঠাকুর? মুন্ডু বদল হতেই পারে না, ভিয়েনা কনভেনশনে তার কোনো স্যাংশন নেই। এমন অপারেশন মোটেই এথিক্যাল নয়, আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে। আরে রেখে দাও তোমার কোড। পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে, তবে তো সে আবার রমাকান্তর কবলে পড়বে। মুন্ডু বদল করলে এদের নব কলেবর হবে, কোনো গোলযোগের ভয় থাকবে না। আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে, তবে তার ধড় নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে। আবার পঞ্চি যদি আগে মরে, তবে তার ধড়টা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এর মাথা থেকেই এই বুদ্ধি বেরিয়েছে। জটিরাম হচ্ছে পুরো আদারাম। কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেব, আমার আশ্রমেই এরা বাস করবে। আমি প্রশ্ন করলুম, আচ্ছা, ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি কে জটিরাম তা স্থির হবে কি করে? মাথা হলো উত্তমাঙ্গ, মাথা অনুসারে লোকের নাম হয়। ধর যারই হোক। ক্যাপ্টেন বেনি দত্ত জনান্তিকে বললেন, কিন্তু গণেশ আর দক্ষের বেলায় তো তা হয়নি। এরপর আর কোনো আপত্তি করা চলে না। অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হল। অ্যানাস্থেটিকের দরকার হলো না। বিঘোর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসাড় করে দিলেন, কিন্তু ভোঁতা গুনছুঁচ আর খসখসে পাটের সুতলি দিয়ে চামড়া ফোঁড়া গেল না। বিঘোর বাবা বললেন, এই পিদিম থেকে একটু রেডি তেল নিয়ে ছুঁচ আর সুতোয় বেশ করে মাখিয়ে নাও। তাই নিলুম। লুব্রিকেট করার পর কাজ সহজ হলো।
8 ঘন্টার মধ্যেই মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললুম। তারপর বিঘোর বাবাকে বললুম, এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুরে দেওয়া দরকার। অভাবে 25 সিসি গ্লুকোজ স্যালাইন। কিন্তু এই পাড়া গাঁয়ে সেটা জোগাড় হবে কি করে? আর যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন ওই লিভার এক্সট্র্যাক্ট, রড স্পিল আর ভিগারোজেন খাওয়াতে হবে, নইলে গায়ে জোর পাবে না। না না, ওসব ছাই ভস্য চলবে না বাপু। এখন এরা সমস্ত রাত ঘুমুবে। কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খান কতক রুটি পথ্য করবে। তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে। তাতেই এরা বলবান হবে। আর জটিরাম তো আবার গাঁজা খায়। না রে জোটে? জটিরাম দাঁত বের করে বললে, তো বেশ তো, কাল সকালে আমার পেশাদি ছিলিমে 2-1 টান দিস, কেমন? এখন খাওয়া চলবে না। গলার জোর এখনো পোক্ত হতে 4-5 ঘন্টা সময় লাগবে। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমায় ফি কিছু দেব না। আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা। আমি উত্তর দিলুম, তাতে কোনো সন্দেহ নেই বাবা। আমার চক্ষুকর্ণ সার্থক হয়েছে, অহংকার চূর্ণ হয়েছে, গা দিয়ে ঘাম ছুটছে। আমি আগাপাস্তলা রোমাঞ্চিত হচ্ছি। আমি ধন্য, ধন্য হয়ে গেছি। এখন অনুমতি দিন, আমি বাড়ি ফিরে যাই। 2 ডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রিরেই কলকাতায় ফিরে এলুম। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কি মাস্টারজম তো পরম। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, ও বাবা, এ তো ফ্লেভার গাস্টিং মিরাকেল। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা। পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই। আর সিম্বায়াসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও পাওয়া যায় না। আচ্ছা স্যার, নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, কিন্তু রমাকান্তর কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, 1 বছর পরে সে নাকি চুপি চুপি বিঘোর বাবার আশ্রমে এসেছিল, কিন্তু জটি আর পঞ্চিকে দেখে ভূত পেটনি মনে করে তখনই ভয়ে পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। আহা, তার জন্য খুব দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে সাহায্য করতে পারল না। নামটাই যে অপায়া। ডাইনে বাঁয়ে যেদিক থেকে পড়ুন রমাকান্ত কামার। আমাদের সুবল বসুও তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছে না। আচ্ছা আচ্ছা, তারপর আর কখনো আপনি পঞ্জি আর জুটিরামকে দেখেছিলেন? দেখেছিলুম। 2 বছর পরে বিঘোর বাবা চিঠি লিখলেন, মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন, তুমি অবশ্যই আসবে। বাবার আদেশ যখন, তখন যেতেই হলো। গিয়ে দেখলুম বিঘোর বাবা ঠিক আগেরই মতন লাল চেলির জোর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঁকো টানছেন। পঞ্চি তার মাস্কিউলার মদ্দা হাতে একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চালা করছে। আর জটিরাম রোয়াকে বসে একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে।
শুনলেন আজকের গপ্প যদু ডাক্তারের পেশেন্ট। রচনা পরশুরাম। যদু ডাক্তার ও বিঘোর বাবার চরিত্রে ডক্টর মনসিত জানা, ক্যাপ্টেন বেনি, পঞ্চি, জটিরাম ও রমাকান্তের চরিত্রে সুনয়ন মুখার্জি, যদু ডাক্তারের স্ত্রীর চরিত্রে মৌ ভট্টাচার্য, ডক্টর হরিশ চাকলাদার ও অশ্বিনী কুমারের চরিত্রে স্বস্তিক সরকার এবং গল্প পাঠে সৃজন সাহা। পোস্টার ডিজাইন এবং স্ক্রিপ্ট করেছে শুভজিৎ জানা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছে দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।